আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছে আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেপ্তার। 15 আগস্টের ছুটি বাতিল, উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত, জনপ্রশাসনের প্রজ্ঞাপন জারি। শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা, এজাহার নিতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ। গণহত্যায় হাসিনা ও তার দোসররাই জড়িত, অভিযোগ ছাত্রদের, রেজিস্ট্যান্স উইক কর্মসূচি শুরু। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকা সদরঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, রাজধানী নিউ মার্কেট থানার একটি মামলায় গত সরকারের এই 2 প্রভাবশালী ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে 2 জন নিহত হন, একজন ছাত্র, একজন হকার। এই ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা হয়েছে। এই সব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেপ্তার হয়েছেন। পনেরো আগস্টের ছুটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে বিষয়টি অনুমোদন দেয়া হয়। পরে এই বিষয়ে জারি করা হয় প্রজ্ঞাপন। বৈঠকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আত্ম উৎসর্গকারী শহীদদের উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ শোক প্রস্তাব গ্রহণ করে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগের ক্ষেত্রে বয়স সীমা তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগে গভর্নর পদে থাকার সর্বোচ্চ সীমা ছিল 67 বছর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আর এই বয়স সীমা থাকলো না। এছাড়া গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারকে সহায়তা দিতে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিটি গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারকে সহায়তা দিতে একটি নীতিমালা প্রণয়ন করবে। একই সঙ্গে সাম্প্রতিক গণ অভ্যুত্থানে শহীদ এবং আহত ব্যক্তিদের পরিচিতি সহ পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন মোহাম্মদপুর থানাকে এজাহারভুক্ত করার নির্দেশ দিয়েছে সিএমএম আদালত। গত 19 জুলাই মোহাম্মদপুরের বসিলায় মুদি দোকানি আবু সায়েদ নিহতের ঘটনায় এই মামলার আবেদন করেছেন এক ব্যবসায়ী। সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামে বৈষম্য বিরোধী ছাত্ররা। এক পর্যায়ে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু আন্দোলনে মারা যায় শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার অনেক মানুষ। আন্দোলনের সময় গত 19 জুলাই রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় ছাত্র জনতার মিছিল ছত্রভঙ্গ করতে গুলি চালায় পুলিশ। এ সময় রাস্তা পার হতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান স্থানীয় মুদি দোকানদার আবু সায়েদ। এই ঘটনায় মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম আদালতে মামলার আবেদন করেন এক ব্যবসায়ী। পরিবারের পক্ষ থেকে করার কথা, এটা আমি আগেই আপনাদেরকে ক্লিয়ার করেছি যে আমরা যখন তার বাড়িতে খবর নেই, তার ঘরে চাল কেনার টাকা নেই। গতকালকে রাত্রে তারা কি আমি এখনো জানি না। তাদেরকে আমি অনুরোধ করেছিলাম ব্যক্তিগতভাবে যে আপনারা ঢাকায় আসেন, খরচ আমরা দেই, আপনি মামলা করেন। তারা এতই বেশি ভীত সন্ত্রস্ত এবং এতই বেশি হতবিহ্বল যে তারা আসতে চান না। ওনারা প্রাইমারি কনসার্ন দিয়েছেন যে আপনি করেন, কিছু করতে পারলে যদি আমাদের কোনো ন্যায় বিচার আমরা পাই, আপনার প্রতি আমাদের সমর্থন থাকবে। যার কারণে বিবেকের তাড়নায় আমি মূলত মামলাটা করেছি। আমরা এই শেখ হাসিনা এবং তার রেজিমকে ন্যায় বিচারের মাধ্যমে যা তারা ঘটিয়েছে, সেই ঘটানোর যে বিচার, সেই বিচারের মুখোমুখি করতে চাই। মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে। প্রাথমিক শুনানির পর আদালত সংশ্লিষ্ট থানাকে তা রেকর্ড করার নির্দেশ দিয়েছে। যারা গুলি করছে তারা তাদের অধীনস্থ কর্মকর্তা, কিন্তু তারা
যারা গুলি করেছে অবশ্যই আমরা সবাই ধরে নিতে পারি তাদের নির্দেশেই তারা গুলিটা করেছে এবং তারা প্রকাশ্য আপনারা দেখেছেন এবং এই দেশের মানুষও দেখেছে। তো ইনশাল্লাহ আমরা আশাবাদী আমরা ন্যায় বিচার পাবো। আপনাদের তো প্রধান আসামি পালিয়ে গেছে এবং অনেকে আত্মগোপনে আছে, এক্ষেত্রে যদি মামলা হিসাবে নেয় তাদের গ্রেপ্তারের প্রক্রিয়াটির জন্য আপনারা কি উদ্যোগী? এটা আইনগত প্রক্রিয়া, যেভাবে আপনার ইন্টারপোলের মাধ্যমে, এটা আইনের ব্যাপার। আমরা মামলা করেছি, ওইটা প্রশাসন দেখবে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হলো। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই আগস্টের গণহত্যায় শেখ হাসিনা ও তার আওয়ামী লীগের দোসররাই জড়িত বলে অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদের দ্রুত বিচারের পাশাপাশি ফ্যাসিস্ট হাসিনার আমলে নিয়োগ পাওয়া আমলা ও সচিবদের পদত্যাগ দাবি করেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে রোড মার্চ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এইসব ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারুণ্যের বিজয়ের নতুন কর্মসূচির নাম রেজিস্ট্যান্স উইক। সপ্তাহব্যাপী এই কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচির প্রথম দিন মঙ্গলবার বিকেলে ৪ দফা দাবি জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জমায়েত হন তারা। এরপর রোডমার্চ নিয়ে ভিসি চত্বর হয়ে শহীদ মিনারে গিয়ে সকল শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ৪ দফা দাবি তুলে ধরা হয়, যার মধ্যে অন্যতম ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল ও সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা। এছাড়া প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করার দাবি জানানো হয়। ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। সংখ্যালঘু ভাই বোনদের উপর আওয়ামী লীগ ও ১৪ দল সহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। আগের ফ্যাসিস্ট সরকারের যারা ফুড সোলজার ছিল, যেসব সচিব ছিল, সেসব আমলা ছিল, তাদেরকে পদত্যাগের মধ্য দিয়ে, পদচ্যুতের মধ্য দিয়ে আমরা সেটির দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য, সবার জন্য ন্যায্যতার ভিত্তিতে সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। স্বৈরাচারী আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিরুদ্ধে গণহত্যার মামলা করারও আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ফ্যাসিবাদের দোসররা কিভাবে গুলি করেছে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ আমাদের উপর কিভাবে অত্যাচার করেছে, আপনারা সারা দেশে তাদেরকে চিহ্নিত করে আজকে থেকে মামলা দেওয়া শুরু করুন। বিপদ কিন্তু এখনো কাটে নাই, ওরা ষড়যন্ত্র করছে, সম্মিলিতভাবে সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। জুলাই আগস্টে আহত নিহতদের সঠিক তালিকা প্রস্তুতে সকলের সহযোগিতা কামনার পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা চাঁদাবাজি ও দখল করছে তাদের বয়কট করার আহ্বানও ওঠে বিক্ষোভ সমাবেশ থেকে। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তাকে স্বাগত জানান সনাতন ধর্মাবলম্বী নেতারা। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে সবাই এক পরিবার, পার্থক্য বা বিভেদ করার কোনো সুযোগ নেই। আইনের অধিকার সবার সমান উল্লেখ করে ধর্ম বা জাতি দিয়ে নিজেদের বিভক্ত না করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। দেশের সংকটময় পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস আরও বলেন, এখন বিভেদের সময় নয়, দেশ গড়তে হবে। এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার, এটি হলো মূল জিনিস। এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোনো প্রশ্ন আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ, এটি আমরা নিশ্চিত করতে চাই। এটা নিয়ে আর কোনো বাদ বিবাদ ইত্যাদি জানি না। আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সব কিছু পচে গেছে, এই কারণে এই গোলমালগুলো হইতেছে। কাজে আমরা প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে। যে ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমাদের বলেন? আমি কি দেখতেছি এটা কোন ধর্মের, কোন জাতের, কি এটা বলা আছে? আইনে বলা আছে? আপনার
বিচার, এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যাবে, ওই সম্প্রদায় হলে ওই আদালতে, আইন একটা। শেখ হাসিনা ও তার দোসরদের ক্ষমা নেই, অবশ্যই তাদের ধরে এনে প্রচলিত আইনে বিচার করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া কলেজ মাঠে বিএনপি সদর উপজেলা শাখার উদ্যোগে ঐক্য ও সম্প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার শেষ সময়ের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশ থেকে পালিয়ে যাওয়ার আগ মুহূর্তেও শেখ হাসিনা চেয়েছিলেন গণভবনের দিকে ধেয়ে আসা লাখ লাখ মানুষকে গুলি করে সেনাবাহিনী হত্যা করবে, কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনী সেই হুকুম তামিল করতে অস্বীকার করে। সাবেক সরকারের মন্ত্রী, এমপি বা নেতা যাদের জীবনের হুমকি আছে তাদেরকে আশ্রয় দিয়েছে সেনাবাহিনী। তবে তাদের বিরুদ্ধে যদি কোনো মামলা হয় তাহলে তাদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার বিকেলে রাজশাহী সেনানিবাস সফরে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হয়ে আসছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোটাই নিয়ন্ত্রণে রয়েছে। সেনাপ্রধান আরও বলেন, পুলিশ একটা ট্রমার মধ্যে রয়েছে, এই ট্রমা কাটিয়ে উঠতে পারলে তারা দায়িত্ব স্বাভাবিকভাবে পালন করতে পারবে। যেই হোক, যেই দলেরই হোক, যেই মতেরই হোক, যেই ধর্মের হোক, অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি এবং তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। কিন্তু অবশ্যই আমরা চাইবো না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক, বিচার বহির্ভূত কোনো কাজ হোক, তাদের উপরে হামলা হোক বা তাদের জীবনে যে হুমকি যেটা আছে সেটা থাকলে আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি। আমরা পুলিশকে প্রোটেকশন দিয়ে যাচ্ছি। তারা সম্পূর্ণভাবে যখন কর্ম শুরু করে দিবে, যখন পরিস্থিতি আরো স্বাভাবিক হয়ে আসবে, তখন আমরা ইনশাআল্লাহ সেনানিবাসে ফেরত যাব। তো সেই পর্যন্ত আমরা থাকবো। গত 15 বছরে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে দানব বানিয়ে রাখা হয়েছে, কিন্তু এগুলো ন্যাশনাল ফোর্স, কারো ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য নয়। মঙ্গলবার রাজধানীর পিলখানায় বিজিবি হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী ও বিজিবি সদস্যদের দেখতে মঙ্গলবার পিলখানায় বিজিবি হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। সেখানে 3 জন ছাত্র চিকিৎসাধীন। এরপর সাংবাদিকদের তিনি জানান, গত 15 বছরে দেশের ফোর্সগুলোকে দানব বানিয়ে রাখা হয়েছিল, সীমান্তে বিজিবিকে পিঠ দেখাতে বাধ্য করা হয়েছিল। 15 বছর এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে, যারা বানিয়েছে তাদের আমি পারি আর না পারি, আই উইল টেক দ্যাম টু ইন্টারন্যাশনাল কোর্ট। তারা কত লোক মেরেছে, প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে। বিজিবির মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে বর্ডারে আমাদের লোক মারে, বিজিবি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয়। আমি বলেছি যে যতদূর আমার এখানে বলার আছে, আমি মনে করি সবাই দেশবাসী বলবে, পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ। এক প্রশ্নের জবাবে তিনি জানান, পুলিশ খুবই অনুতপ্ত,
পুলিশকে যাতে আর কেউ রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে সেজন্য কমিশন গঠনের প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে। পুলিশের পোশাকও পরিবর্তন করা হবে। ভবিষ্যতে পুলিশ যাতে মানবিক পুলিশ হিসাবে হয় তার জন্য একটা পুলিশ কমিশনের চিন্তাভাবনা আমরা করছি। ইনশাল্লাহ পুলিশ নিজেই বলছে যে আমরা পুলিশ কমিশনের আন্ডারে থাকতে চাই, আমরা কোনো পলিটিক্যাল কারোর আন্ডারে থাকতে চাই না। 15 আগস্ট যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। চলমান কোনো প্রকল্প বন্ধ করা হবে না জানিয়ে বলেন, এখন শুধু প্রয়োজনীয় প্রকল্পে অর্থ ছাড় দেওয়া হবে। রাজধানী শেরেবাংলা নগরের সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ে তিনি এসব কথা বলেন। গত প্রায় 13.5 বছরের মধ্যে জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি সর্বোচ্চ বেড়ে দাঁড়ায় 14.1%। এমনকি গত জুন মাসের চেয়েও এটি 3.68% বেশি। সোমবার এই তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। গড় মূল্যস্ফীতি 11.66% বলে জানায় বিবিএস। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের মাসটিতে মূল্যস্ফীতির এই অবস্থা লক্ষ্য করা যায়। মূল্যস্ফীতি নিয়ে মঙ্গলবার অর্থ উপদেষ্টা জানান, ভেঙে যাওয়া পণ্য সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার ও ট্রান্সপোর্টে চাঁদাবাজি বন্ধে নজর দিচ্ছে সরকার। এতে স্বস্তি ফেরার আশা সরকারের। মূল্যস্ফীতির ব্যাপারটা সবচেয়ে একটা প্রায়োরিটি থাকবে। আমরা যে ফাইন্যান্স থেকে যা করবো, এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর যদি অ্যাপয়েন্টমেন্ট হয় তার সাথে আমরা বলবো যে এটা ফার্স্ট প্রায়োরিটি। শপথ নেয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে অফিস করেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এ সময় তিনি পরিকল্পনা মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এই মন্ত্রণালয় ও বিভিন্ন বিভাগের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করা হয়। তিনি প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। কাজ শেষ না হওয়া বিগত সরকারের সময় নেওয়া প্রকল্পগুলো বন্ধ হবে না বলে জানান অর্থ উপদেষ্টা। তবে গুরুত্ব বিবেচনা করে অর্থ ছাড় দেবে সরকার। যেগুলো অলরেডি চলছিল, তাই না, আমরা বলেছি এগুলো আমরা বন্ধ করব না। কত কিছু আছে অর্থের সংশ্লেষ কম কিন্তু বেনিফিট অনেক বেশি, আবার কতগুলো আছে অনেক টাকা লাগে কিন্তু সেটা মনুমেন্টের মতো। ওইগুলির ব্যাপারে আমরা একটু চিন্তা ভাবনা করবো আর কি। তবে মানুষের জীবনযাত্রার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য যেগুলো দরকার এগুলো বন্ধ হবে না। ব্যাংক সহ আর্থিক খাতে সংস্কারের কাজ শুরু হয়েছে বলেও জানান এই অর্থনীতিবিদ। বিবিএসকে আরও সক্রিয় করতে ও তথ্যে কোনো লুকোচুরি না রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন অর্থ উপদেষ্টা। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্র সহ বড় সব দেশের সঙ্গেই যোগাযোগ করেছে। যে লক্ষ্যে অভ্যুত্থান ও পালাবদল হলো সেই লক্ষ্য পূরণে সবার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি একথা জানান। সব শক্তিমান দেশের লোকদের সাথে আমাদের অ্যাম্বাসাডাররা দেখা সাক্ষাৎ করেছেন, আলাপ করছে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু এটা আমরা সবসময়ই করে থাকি। বিশেষ করে এত বড় একটা পরিবর্তন করে সেটা হবে। এছাড়া আমরা একটা পরিবর্তনের জন্য অত্যন্ত মূল্য দিয়ে একটা পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সেটাতে যেন আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের পাশে থাকে, যেটা আমি গতকালও বলেছি ব্রিফিংয়ে, এটাই মূল। রংপুরে পুলিশের 2 শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম শেখের সই করা 2টি পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। বাধ্যতামূলক অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান ও রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আব্দুল বাতেন। এছাড়া এসবি প্রধান মনিরুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়। চলতি দায়িত্বে তার স্থলাভিষিক্ত হয়েছেন রেলওয়ে ডিআইজি মোহাম্মদ শাহ আলম। পরে রাতে পুলিশের বিশেষ শাখায় সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমানকে চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের পরবর্তী গভর্নর হতে যাচ্ছেন বলে জানা গেছে। আহসান এইচ মনসুর বর্তমানে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক। আগে তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ফারুকী আজম বীর প্রতীক। এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি। এই নিয়ে 3 ধাপে প্রধান উপদেষ্টা সহ মোট 17 জন উপদেষ্টা শপথ গ্রহণ করলেন। দুপুরে বঙ্গভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বীর মুক্তিযোদ্ধা ফারুকী আজমকে শপথ বাক্য পাঠ করান। রাষ্ট্রপতি গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা সহ 14 জনকে শপথ বাক্য পাঠ করান। সে সময় ঢাকার বাইরে থাকায় অন্য 3 জন উপদেষ্টা শপথ নিতে পারেননি। তাদের মধ্যে সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় রবিবার শপথ নেন। এরপর আজ ফারুকী আজম শপথ নিলেন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত 4 বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মঙ্গলবার সকাল 10:30টায় জাজেস লাউঞ্জে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। 4 বিচারপতিকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শপথ নেওয়া 4 জন হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি SM এমদাদুল হক। আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও নিখোঁজ ব্যক্তিদের ফিরে পেতে 3 দাবি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে মায়ের ডাক সংগঠন। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেন সংগঠনটির 7 জন প্রতিনিধি। 24 ঘন্টার মধ্যে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান, জড়িতদের বিচারের দাবি এবং বন্দীদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন তারা। মায়ের ডাকের সমন্বয়ক সঞ্জিদা ইসলাম গণমাধ্যমকে জানান, 2009 থেকে 2023 সাল পর্যন্ত অনেক গুমের ঘটনা ঘটেছে। 750 নিখোঁজের তালিকা তৈরি করেছেন তারা। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এমপি হোস্টেলে রাতের আধারে মালামাল নিতে এসে শিক্ষার্থীদের বাধার মুখে পড়েছেন কয়েকজন এমপির আত্মীয় স্বজন। পরে তাদের ফিরিয়ে দিয়েছে সেনা সদস্যরা। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এমপি হোস্টেল, যেখানে জাতীয় সংসদের আইন প্রণেতাদের আবাসস্থল। তবে ছাত্রদের আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের প্রধান দেশ ছেড়ে চলে গেলে এমপি মন্ত্রীরাও পালিয়ে যায়। সংসদ সদস্যদের আত্মীয় পরিচয়ে এমপি হোস্টেলে মালামাল নিতে এলে সেখানে জড়ো হয় শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, রাতের আধারে কোনো অনুমতি না নিয়েই এসব মালামাল নেওয়া হচ্ছে। যখন মিডিয়া আসছে আমরা চলে গেছে গাড়িতে। এখান থেকে আমরা একটা সুতা বের হতে দিব না। যদি ওনাদের ইমার্জেন্সি কোনো ওষুধ সিলিন্ডার কিছু থাকে তাহলে আমরা ওইটাও চেক করে তারপরে দিব। আমি আমার ছোট ভাই এমপি, ওর জিনিসপত্র নেওয়ার জন্য আসছি। নেত্রকোনায় মুস্তাক আহমেদ রুহি। তবে আত্মীয় স্বজনদের দাবি, এগুলো সরকারি সম্পত্তি নয়। এক পর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডা হয় তাদের। আমরা কিছু নেব না। আমরা তো দেখি নাই। পরিস্থিতি অস্থির হলে সেখানে আসে সেনাবাহিনীর একটি দল। সংসদ সচিবালয়ের অনুমতি ছাড়া কোনো মালামাল নেওয়া যাবে না বলে জানিয়েছে তারা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। 1 মাস বন্ধ থাকার পর আগামী শনিবার চালু হচ্ছে মেট্রো রেল। তবে হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে ট্রেন থামবে না। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বাকি 14টি স্টেশন থেকে যাত্রীরা ওঠানামা করতে পারবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাটডাউন কর্মসূচিতে গত 18 জুলাই মিরপুর 10 গোলচত্বরের পুলিশ বক্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মেট্রো রেলের লাইনটি ওই পুলিশ বক্সের উপর থাকায় বন্ধ করা হয় মেট্রো রেল চলাচল। এরপর কাজীপাড়া মেট্রো স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটে। বন্ধ হওয়ার পরপরই বিপাকে পড়ে মেট্রোতে চলাচলকারীরা। ভোগান্তির পাশাপাশি বেড়ে যায় যাতায়াতের সময়। বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষার পর গাদাগাদি করে উঠতে হচ্ছে যাত্রীদের। এখন বাসের জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। বাসও যাত্রী অনেক বেশি থাকার কারণে সিট পাওয়া যাচ্ছে না, বাসও থামতেছে না। অফিসে যাচ্ছে, এটা হচ্ছে আপনার লেট হচ্ছে,
মেট্রোটা থাকলে হচ্ছে সাধারণ মানুষের মানে আমাদের অনেক উপকার হয়। কর্তৃপক্ষ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো চালুর ঘোষণা দিয়েছে, তবে বন্ধ থাকবে কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন। দ্রুত সময়ে এই দুটি স্টেশনও চালু করার দাবি যাত্রীদের। যদি এটা চালু করে দেওয়া হয় তাহলে আমরা নিরিবিলি যাতায়াত করতে পারবো, আমাদের জন্য খুব একটা সুস্থ একটা ব্যাপার হবে এটা। এখন দ্রুত যদি চালু হয় খুব সুন্দর হবে, আমরাও স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবো। আমরা চাই যে অতি দ্রুত মেট্রোটা চালু হোক এবং বাকি দুইটা স্টেশনও যেন মেরামত করে। হামলা ও ভাঙচুরের পর মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছিল ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি মেরামত করে পুনরায় চালু করতে 1 বছরের মতো সময় লাগবে। তবে বিশেষজ্ঞরা বলছেন গুরুত্ব দিয়ে কাজ করলে 2-3 মাসের মধ্যে ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি চালু করা সম্ভব। উত্তরায় যে আমাদের ডিপো আছে সেখান থেকে কিন্তু এটা নিয়ন্ত্রিত করা হয় এবং কমিউনিকেশন সিস্টেম, সিগন্যাল সিস্টেম যেটা আমরা বলি, সেখানে কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়নি। লোকাল যে দুটো স্টেশন কাজীপাড়া এবং মিরপুর 10 ভাঙচুর করা হয়েছে। তো যেহেতু চলমান প্রকল্প এবং কাস্টমাইজ ডিজাইন কিন্তু আমাদের হাতে আছে, যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে দুটো স্টেশনে, এটা সংস্কার কাজ করতে সর্বোচ্চ 2.5 মাস থেকে 3 মাসের বেশি সময় কিন্তু লাগার কথা না। আন্দোলনের সময় মেট্রো রেলের কোচ, লাইন ও সংকেত ব্যবস্থার কোনো ক্ষতি হয়নি। মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনের টিকিট বিক্রি ও যাত্রীদের ভাড়া আদায় সংক্রান্ত ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা দ্রুতই ঠিক করা যাবে বলে দাবি বিশেষজ্ঞদের। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। শেখ হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস। এমনকি বাংলাদেশে দেশটির কোনো প্রকার হস্তক্ষেপের অভিযোগ মিথ্যা বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র কারিন জঁ-পিয়ের এই মন্তব্য করেন। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। রাজনৈতিক এই পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে বলে দাবি করেন শেখ হাসিনা। ভারতের ইকোনমিক টাইমস পত্রিকার এমন প্রতিবেদন সংক্রান্ত প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্র জানায়, শেখ হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এবার প্রশ্ন উঠেছে, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার কতদিন ক্ষমতায় থাকবে। সোমবার সংস্থাটির মহাসচিবের মুখপাত্র ফারহান হক ব্রিফিংয়ে বলেন, জাতিসংঘ আশা করে গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত একটি সময়সীমা জানানো হবে। মহাসচিবের মুখপাত্র জানান, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সংস্থাটি যোগাযোগ রেখেছে। এছাড়া বাংলাদেশে যেসব হামলার খবর প্রকাশিত হয়েছে তা নিয়ে শঙ্কা জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার নিয়েছেন ধনকুবের ইলন মাস্ক। সাক্ষাৎকারে কেন্দ্রীয় শিক্ষা বিভাগকে বিলুপ্ত করার ইচ্ছার কথা জানান ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার নির্ধারিত চেয়ে আধা ঘন্টারও বেশি সময় পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাক্ষাৎকারটি সরাসরি প্রচার শুরু হয়। ধারণা করা হচ্ছে সাইবার হামলার জেরে এই বিলম্ব ঘটে। সাক্ষাৎকারে ট্রাম্প তার অন্যতম প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলীয় কমলা হ্যারিসকেও আক্রমণ করে বক্তব্য দিয়েছেন। সমালোচনা করেন প্রেসিডেন্ট জো বাইডেনেরও। দাবি করেন, বাইডেন ক্ষমতায় না থাকলে ইউক্রেন রাশিয়া যুদ্ধ লাগতো না। রাশিয়ার প্রায় 1000 বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে ইউক্রেন। কিয়েভের শীর্ষ কমান্ডার আলেকজান্ডার সেরস্কি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, 2.5 বছর ধরে চলা যুদ্ধে এই প্রথম রাশিয়ার সীমান্তবর্তী কোনো এলাকা দখল নিতে পারল ইউক্রেন। এদিকে ইউক্রেনের আগ্রাসনের মুখে রুশ সরকার দেশটির পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে এনেছে। স্থানীয় গভর্নর জানান, কুরস্ক এলাকার প্রায় 28টি গ্রাম বর্তমানে ইউক্রেনীয় বাহিনীর দখলে। এদিকে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মস্কো। দেশে ক্রিকেটের উন্নতি এবং বিসিবিকে রাজনীতিমুক্ত করার দাবিতে উত্তাল মিরপুরের সংস্থাটির প্রাঙ্গণ। বিসিবির পরিচালকদের পদত্যাগ দাবিতে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের ব্যানারে সাধারণ মানুষের পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় বিভাগের বিভিন্ন দলের কর্মকর্তারাও বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন। এদিকে হামলার শিকার ঢাকা আবাহনীর ট্রফিগুলো ক্লাবকে ফেরত দিতে অনুরোধ জানিয়েছেন সাবেক খেলোয়াড় ও বর্তমান কর্মকর্তারা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে যে পরিবর্তনের হাওয়া বইছে তার থেকে বাদ নেই দেশের ক্রীড়াঙ্গন।
মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কার্যালয়ের বাইরে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের ব্যানারে মঙ্গলবার শত শত মানুষ প্রতিবাদ সভা ও মানববন্ধন করেন। আইসিসি নিয়মের কারণে বিসিবিতে রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ নেই উল্লেখ করে সকল রাজনৈতিক ব্যক্তিত্বকে সংস্থার পরিচালকের পদ থেকে পদত্যাগের আহ্বান জানান আন্দোলনকারীরা। আপনি চেয়েছেন বিধায় আপনি এমপি হয়েছেন, আপনি ক্ষমতাসীন দলের লোকের এবং স্বৈরাচারী দলের লোকের এমপি হয়ে আপনি ক্রিকেটের 12টা বাজিয়ে দিয়েছেন। এই ক্রিকেটটাকে তারা বিজনেসে পরিণত করে ফেলছে, তাহলে প্রতিভাবান প্লেয়ার কোথা থেকে উঠে আসবে? চোরকে বিসিবি থেকে পদত্যাগ করতে হবে। কর্মসূচিতে সংহতি জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু ও ক্রিকেটারদের সংগঠন পবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা রয়েছেন তার সাথে বসে আলোচনা করে নতুনভাবে একটি ফরম্যাট করে আইসিসির যে নিয়ম রয়েছে সেই নিয়ম মাফিক আমরা কাজ করে আমরা ইলেকশনের মাধ্যমে নতুন একটি বডি দাবি করছি। সম্প্রতি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ধ্বংসযজ্ঞে পরিণত হওয়া আবাহনী ক্লাব পরিদর্শনে যান ক্লাবের সাবেক খেলোয়াড় ও বর্তমান কমিটির সদস্যরা। কদিন আগে ট্রফির ঘটনা ঘটে এই ক্লাব থেকে শত শত ট্রফি কে বা কাহারা নিয়ে গিয়েছেন, যে এই সব ট্রফিগুলো যাতে দয়া করে ক্লাব প্রাঙ্গণে ফেরত দেওয়া হয়। সংস্কারের পথে থাকা বিভিন্ন খাতের মতো দেশে ক্রীড়াঙ্গনে হোক সঠিক সংস্কার, এমনটাই চাওয়া দেশে ক্রীড়াপ্রেমীদের। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। শেষ করব দীপ্ত সংবাদ। নিটোল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেপ্তার। 15 আগস্টের ছুটি বাতিল, উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত, জনপ্রশাসনের প্রজ্ঞাপন জারি। শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা, এজাহার নিতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ। গণহত্যায় হাসিনা ও তার দোসররাই জড়িত অভিযোগ, ছাত্রদের রেজিস্ট্যান্স উইক কর্মসূচি শুরু। ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।